জানো মহান স্বাধীনতা সংগ্রাম 1971 সনে শুরু হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এই যুদ্ধ শুরু হয়েছে 1952 সালে ভাষা আন্দোলনের মাধ্যমে। আমাদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষা করার উদ্দেশ্যে আমাদের এই আন্দোলন শুরু হয় 52 থেকে। তারপর 66-তে 6 দফা আন্দোলন, 69-এ গণ অভ্যুত্থানের আন্দোলন এবং 70-এ সাধারণ নির্বাচন। 70-এ এই নির্বাচন হওয়ার পরে বাংলা তৎকালীন দিনে যে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, কিন্তু তারপরেও তাদেরকে ক্ষমতা বসতে দেয়নি পাকিস্তানি সরকার। ফলে 1 মার্চ 1971 সন, সেদিন কথা ছিল 3রা মার্চ জাতীয় সংসদে অধিবেশন বলবে, কিন্তু 71-এর এই 25শে মার্চের পূর্বেই 1 মার্চ তৎকালীন দিনে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান রেডিও এবং টেলিভিশনে ঘোষণা করলো, স্থগিত করলো অনির্দিষ্টকালের জন্য সেই জাতীয় সংসদের অধিবেশন। তারপর সারা দেশের মানুষ রাস্তায় নেমে পড়ল, রাস্তা মুখরিত হয়ে গেল জনসভা, পথসভা, মিছিলে। তারপরে আরম্ভ হলো কিন্তু মার্চ মাসের এই ধারাবাহিকভাবে অসহযোগ আন্দোলন। সেই অসহযোগ আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভায় প্রায় 15 থেকে 20 লক্ষ লোকের সমাগম ছিল। সেই সভায় বঙ্গবন্ধু সেই ভাষণে আবেগে আপ্লুত হয়ে প্রত্যেকেই সারা দেশের মানুষ ঝাঁপিয়ে পড়ে মহান এই স্বাধীনতা সংগ্রামের দিকে। সেই ধারাবাহিকতা আমাদের যে পুলিশ বাহিনী, এই রাজাবাগের পুলিশ বাহিনী, তারা কিন্তু বঙ্গবন্ধুর ভাষণে আবেগে আপ্লুত হয়েছিল, ওনার প্রতি আস্থাভাজন হয়েছিল, বঙ্গবন্ধুর একটা আস্থাভাজন ছিল এই পুলিশ বাহিনী। যার প্রেক্ষিতেই কিন্তু আমরা প্রস্তুতি গ্রহণ করতে থাকি কবে কখন পাক সেনারা রাজাবাগ আক্রমণ করবে আর আমরা তা প্রতিরোধ করার জন্য। তোমার জানো, আমি কিন্তু তখন এই 1971 সনে এই রাজাবাগ পুলিশ লাইনে পুলিশ টেলিকমিউনিকেশন ভবনের একজন ওয়্যারলেস অপারেটর হিসেবে দায়িত্ব ছিল এবং পদবি ছিল আমার কনস্টেবল। আমি সেই 25শে মার্চে রাজাবাগ পুলিশ লাইনে আমার অফিসের দায়িত্ব ছিল। তবে আমি সেদিন অবস্থান করছিলাম 206 নিউ সার্কুলার রোডে। ওইখানে আমাদের ওয়্যারলেসের জন্য থাকার জন্য একটা বিল্ডিং ছিল, 3তলা বিল্ডিং, 3তলা এবং 2তলা ছিল আমাদের আবাসন, নিচের তলা একটা প্রশিক্ষণ কেন্দ্র এবং মেস ছিল খাওয়া দাওয়া। আমি ওই রাতে কিন্তু আমি রাজাবাগ থেকে ওই যে 206 নিউ সার্কুলার রোডে 2য় তলায় অবস্থান করতেছিলাম। তখন ঢাকা জেলার যে নগর আওয়ামী লীগের সভাপতি ছিলেন গাজী গোলাম মোস্তফা সাহেব, তো ওনার ছেলে এসে আমাকে সংবাদটা দিছিল যে পাক সেনারা ক্যান্টনমেন্টে ওরা শ্বাস রোগ, এরা প্রস্তুতি গ্রহণ করতেছে, ঢাকার দিকে এরা আসতেছে, সম্ভবত প্রথমেই রাজারবাগ এবং পিলখানা আক্রমণ করবে। এই সংবাদটা পাওয়ার পর আমি ওদের সাথে আলোচনা করলাম এবং তাৎক্ষণিকভাবে আমরা পোশাক পরিধান করে আমরা রাজারবাগের দিকে দৌড় দিই। এখানে আমাদের পাগলা ঘণ্টাটা ছিল, সেই পাগলা ঘণ্টাকে এখান থেকে বাজানো হয়েছিল। আর প্রথম আমরা অস্ত্রাগার, এই অস্ত্রাগার থেকে আমরা অস্ত্র নিয়েছিলাম। তোমার বললাম না আগে, আড়াই মফিজ সাহেবের কাছে তখন কিন্তু আমরা অস্ত্র নিই, অস্ত্রের চাবি নিয়ে এসে এই প্রথম অস্ত্রাগারটা কিন্তু আমরা খুলে এই অস্ত্রাগারটা ভর্তি ছিল তখন গুলি এবং রাইফেলে, 303 রাইফেলে ছিল। তখন এখান থেকে আমরা অস্ত্র এবং গোলা বারুদ নিয়ে, আমার তৎকালীন দিলে একটা তুষদান ছিল, একটার মধ্যে তুষদানে 20 থেকে 25-30 পর্যন্ত এই গুলি রাখা হইতো। তো এই গুলি নিয়ে সবাই অস্ত্র নিয়ে কিন্তু প্রথম ওইদিকে চলে যায়। এই যে এটাই হলো ম্যাগজিন গার্ড, ওইখানে পতাকা স্ট্যান্ড দেখতে পাচ্ছ, সেখানে সবাই জমা। তখন এখানে জামাই কিন্তু স্লোগান তুলে অনেকেই বলতে চাচ্ছে যে বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, এই ধরনের স্লোগানও কিন্তু আমরা পুলিশের লোক থেকে হচ্ছে। এইভাবে গিয়ে এখানে চলে যায়। এরপর তো সেখানে যাওয়ার পরে প্রত্যেকে যে যেভাবে পারে পজিশন নিতে চলে যায়। তোমাকে আগে বলছি, কেউ চলে যায় এই মালিবাগ হয়ে মগবাজার দিকে, আর কেউ চলে যায় চামেলিবাগ হয়ে শান্তিনগরের দিকে।
আমিও কিন্তু একটা অস্ত্র আমার সাথে অপারেটর মনীষ ছিল, তার সাথে একসঙ্গে এই রুম থেকে কিন্তু অস্ত্র নেই। আমার সাথে 30 রাউন্ড গুলি ছিল এবং একটা 303 রাইফেল ছিল। আমার নিয়ে কিন্তু আমি ওয়্যারলেস বেস স্টেশন গেছিলাম। আর এই রুমটা, এই যে এখানে একটা ম্যাগাজিন গার্ড দেখতেছেন, এটা কিন্তু পরে এই অস্ত্রাগারটা পরে খোলা হয়, যখন ব্যারাকে অনেকে ছিল, পাগলা ঘন্টার বাজানো হলো, যে যেখানে ছিল ছুটে আসছে, ওরা তাড়াহুড়া করে আইসে দেখে যে এই রুমের অস্ত্র আর নাই, তখন এইটা ভাঙতে চেষ্টা করলো। প্রথম চেষ্টা করলো তালা ভাঙার জন্য, পারেনি, পরে গুলি করে শাবল দিয়া তারপর এটা ভাঙে। তখন এই রুমটাই ছিল ওয়্যারলেস বেস স্টেশন। এখান থেকেই সারা বাংলাদেশের, অর্থাৎ তৎকালীন দিনে পূর্ব পাকিস্তানের প্রত্যেকটা জেলা সাব ডিভিশনগুলো নিয়ন্ত্রণ করতো ওয়্যারলেসের মাধ্যমে। তো আমি এবং আমার সাথে যে ওয়্যারলেস অপারেটর ছিল মনির হোসেন, আমরা কিন্তু দৌড়াদৌড়ি করে গিয়ে অস্ত্রাগার থেকে রাইফেল এবং গুলি নিয়ে আসি, নিয়ে এসে এই রুমে ঢুকি। এই রুমের তৎকালীন দিনের দায়িত্বে ছিল এএসআই ইয়াসিন আলী তরফদার, মুসলিম আলী শরীফ এবং আরও অনেকে। তা আমি গিয়ে গেলাম, তাৎক্ষণিকভাবে আমি ওয়্যারলেসের দায়িত্ব নিই এবং ওয়্যারলেসের সাথে পাশে বসি। প্রচণ্ড যখন যুদ্ধ চলছে, ঠিক সেই মুহূর্তে আমি একটা প্রথম সংবাদ পাই, তেজগাঁও শিল্প এলাকা থেকে একটা মেসেজ আসে। সেই মেসেজটাই প্রথম মেসেজ ছিল যে চার্লি 74 বেস, হাউ টু হিয়ার মি ওভার। আমি উত্তরে ওয়্যারলেসে বললাম, দ্য বেস ফর চার্লি 7, ইউ আর লাউড অ্যান্ড ক্লিয়ার, সেন্ড ইউর মেসেজ ওভার। আমি মেসেজ বলার পরে সে বলল, তো চার্লি 74 base, about 37 trucks loaded with Pak army are proceeding towards Dhaka city from the cantonment. ক্যান্টনমেন্ট থেকে 36টা ট্রাক ভর্তি পার্সোনাল আসছে, এই সংবাদটা। তখন তাৎক্ষণিকভাবে একটা মেসেজ প্যাড নিলাম এবং ইংলিশে একটা শর্ট মেসেজ আমি রচনা করলে ওয়্যারলেস কাপ্তাসি তখন ভয়ে আগের দিকে কম্পমান অবস্থা, করুণ দৃশ্য। কারণ মানুষ তখন মানে কী অবস্থা, যে মানে ছটপট করতেছে, এইদিকে দৌড়াদৌড়ি অবস্থা, আর এদিকে গোলাগুলি আওয়াজের স্তম্ভিত অবস্থা, আবার অন্ধকারচ্ছন্ন হয়েছে। একটা হারিকেন ধরে তখন কিন্তু এই মেসেজটা আমি রিডিং করলাম এবং তখন আমি পড়তে আরম্ভ করলাম যে বেস ফর অল স্টেশনস অফ ইস্ট পাকিস্তান পুলিশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেসেজ ফর ইউ, কিপ নোট, কিপ লিচিনি ওয়াচ, উই আর অলরেডি অ্যাটাক বাই দ্য পাক আর্মি, ট্রাই টু সে। কিন্তু সেই ওয়্যারলেস সেট, যে ওয়্যারলেস সেটের মাধ্যমে আমি সারা বাংলাদেশে জানিয়ে দিয়েছিলাম যে পাক সেনারা রাজারবাগ পুলিশ থানা আক্রমণ করছে। এবং সেই ওয়্যারলেস সেটে ছিল FM-5B, আমেরিকার তৈরি এবং হেলিকপ্টার্স কোম্পানি, এবং এটার ক্রিস্টোর ফ্রিকোয়েন্সি ছিল 151 মেগাহার্টজ। আর দেখুন লেখা আছে চ্যানেল। মুক্তিযুদ্ধকে জানো 52তম পর্বের কুইজ। পিআরএফ বেড়াকে আগুনে পুড়িয়ে কাদেরকে মারা হয়? এ, কনস্টেবল আব্দুল জলিল ও জাহাঙ্গীর। বি, কনস্টেবল আব্দুল হাসান ও জামাল। সি, কনস্টেবল আব্দুল সালাম ও জাহাঙ্গীর। ডি, কনস্টেবল রহমত আলী ও কামাল উদ্দিন। বৃহস্পতিবারের ভেতর ঠিক জবাব পাঠাও। MJ স্পেস ABC অথবা ডি লিখে পাঠিয়ে দাও 16242 নম্বরে। ঠিক উত্তরদাতাদের মধ্য থেকে 3 জনকে পুরস্কার হিসেবে দেয়া হবে মুক্তিযুদ্ধের বই। 5 জন এখানে ছিলাম, আমরা এখানে পজিশন নেই। আমি, আবু সামা, মনির হোসেন, গিয়াসউদ্দিন এবং সালাম, আমরা এইখানে পজিশন নিই। তখন এটা ওয়ার্ল্ডারে ছিল, রেলিংটা ফাঁক ছিল, তখন এই ফাঁকের ভিতর দিয়ে আমরা কিন্তু রাইফেলের নল ঢুকিয়ে দিয়ে আমরা পজিশন ঠিক সেই এই যে তোমার প্যারেড গ্রাউন্ড আছে সেই দিকে, আর অন্যরা এদিকে পজিশন, প্রায় 30-35 জন লোক আমরা পজিশন নিই। এর মধ্যে রাত 2টা থেকে 2:30 বাজে, ঠিক ওই মুহূর্তে ওরা ট্যাঙ্ক কামান নিয়ে এসে ওইটা, এই যে এইদিকে 5টা ব্যারাক ছিল, 3 ছেড়ে ব্যারাক পিআরএফের, প্রভিন্সিয়াল রিজার্ভ ফোর্স বলে, তো ওই ব্যারাকগুলোতে আগুন ধরিয়ে দিল। আগুন যখন ধরেছে, আগুন দাউ করে চলছে, একদিকে গোলাগুলি আওয়াজ, একদিকে আগুনের আওয়াজ, আগুনের লেলি হাসিকা এ পর্যন্ত আসতে আরম্ভ করলো। এবং অনেক ক্ষেত্রে ওই যে আগুন জ্বলছে, টিনগুলো উড়ে এসে আমাদের উপরে পড়তে আরম্ভ করলো। এই অবস্থা আমরা কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে আসলাম। যখন প্রায় 3টা বাজে, ঠিক এই মুহূর্তে পাক সেনারা
ট্যাঙ্ক কামানের সাহায্যে গেটগুলো ভাঙ্গিয়া ভিতর ঢুকে এবং ভিতরে ঢুকিয়া নীলিন লোডিং পজিশন করতে করতে আমাদের দিকে অগ্রসর হতে থাকে। আর আমরা এই রাইফেল দিকে তখন তাদেরকে তাক করে গুলি করতে আরম্ভ করি। তো গুলি করতেছি, ওরাও গুলি করতেছে। ওরা জিপের মধ্যে হেভি মেশিন গান স্থাপন করে ওদের থেকে ফায়ার আরম্ভ করছে, আর দূর থেকে আমাদের মর্টার সেল নিক্ষেপ করতেছে। তারপর আমরা ক্ষেপে নেই, আমরা যতক্ষণ পর্যন্ত গুলি আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা গোলাগুলি করেই যাচ্ছি। কিন্তু তবে ওদের ভারী অস্ত্র এবং আমাদের হালকা অস্ত্র, এই অবস্থায় আমরা যুদ্ধ করতে করতে যখন দেখলাম যে আমাদের শেষ গুলিটা শেষ হয়ে গেল, আমাদের আর গুলি করার মতো কিছু নাই, আমরা ক্লান্ত হয়ে গেছি, তখন আমরা এইখান থেকে গিয়া সবাই গিয়া ওই যে পানির ট্যাঙ্কি দেখতেছো, ওইখানে আমরা 5 জন এই পানির ট্যাঙ্কির নিচে গিয়ে আমরা আশ্রয় নিয়ে সারা রাত যায়। ভোর হয়, ভোরের আজান শোনা গেল, ফজরের আজান, আর এই দিক দিয়ে গোলাগুলি তখনও চলছে আছে। আমরা একটা কথা বলি নাই যে আমরা যে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম, ছোটো যে একটা গর্ত, এটা কিন্তু আমরা মেন হোল কাভার দিয়ে ঢেকে রাখছিলাম। এরা কিন্তু ভোরবেলা যখন উঠে তখন এই মেন হোল কাভারের উপর নিচের থেকে মোটর সেল দিয়ে উড়ায় দেয়া, তারপরে এরা উপরে উঠে এখানে আইসে আমাদের অকুত্ত ভাষা গালিগালাজ করতে থাকে, সারেন্ডার করার জন্য, বলো হাত উঁচু করে আমরা আত্মসমর্পণ করার জন্য। কিন্তু আমরা কেউ আসিনি। তারপরে ওরা কাছে গিয়ে দেখতে পেলো যে এখানে আমরা পড়ে আছি। তখন আমরা তোমাদের দেখাইছিলাম ব্যানের কারি বলে রাইফেলের মাথায়, সেই ব্যানের দিয়ে খুঁচানো আরম্ভ করলাম। তখন আমরা বাধ্য হই এই পানির ট্যাঙ্কির নিচে থেকে আমরা বেরিয়ে আসলে আমাদেরকে হাত উঁচু করতে বললো। আমরা হাত উঁচু করতে করতে আমরা এবার আগে আসলাম। আর পাকসেনারা তখনই করলো কি, আমাদেরকে লাঠি ভেদা রাইফেলের বার দিয়ে পিটাইতে এই সিঁড়িটা নিয়ে ওই সামনে যে সিঁড়িটা আছে এই সিঁড়িটা নিচে নামালো। তখন দেখা গেলো 1 থেকে 150 লোক বিভিন্ন ব্যারাক থেকে বিভিন্ন এলাকা থেকে আমাদের কাছে নিয়ে আসছে। আমরা সবাই বন্দী হয়ে গেলাম। বিহারিদের মধ্যে কেউ দেখাই দিছে আমি ওল্ড সোপারটায়, সেই কারণে আমাকে শোল্ডারে ধরে পাকার মধ্যে কয়েকটা যখন আছাড় মারে, তখন আমার নাকে মুখ দিয়ে একসঙ্গে রক্ত ফিনকি মতো ঝরতে আরম্ভ করলো। তখন আমি অজ্ঞান হয়ে গেলাম। আমি বিকালে আমার যখন জ্ঞান ফিরে, তখন উঠে দেখি যে আমি এখানে পড়ে আছি কয়েকজন বেলুস রেজিমেন্টের লোকের সামনে। তারপরে ওদেরকে আমরা নিয়ে দোতলায়, ওই পাশে দোতলা যেটা বিল্ডিং, এইটা আমাদের দোতলা, এটা ছিল রিজার্ভ অফিস। তখন আগুন দাউ করে জ্বলছে। এই আগুনে লেলিহানের ভিতরে আমার দগ্ধ অবস্থায় আমাদেরকে নিয়ে ঢুকালো। তখন ভাবলাম যে আমাদের এইখানে আগুনে পুড়ে মেরে ফেলবে। হঠাৎ করে আল্লাহর কি রহমত, মনে হয় যে ভূমিকম্পের মতো এই ওয়ালটা কেঁপে উঠলো। ওরা ব্রেক করলো, পরে আমাদের দিকে সামনের দিকে নিয়ে 3 তলা একটা ব্যারাকে আটকে রাখলো। 3 টাকার ব্যারাকে সেখান থেকে আমরা 28শে মার্চ পর্যন্ত এখানে আটক রাখলো। আটক এমন অবস্থা, নির্যাতন, ঘন্টার পর ঘন্টা একজনের পর একজন আসে, আইসা রাইফেলের বার্থডে পিটায়, কেউ বা হকি স্টিকের পিটায়, কেউ আশার মারে। এমনি অবস্থা আঘাতের পর আঘাত আমাদের চলতে আরম্ভ। এদিকে কিন্তু আমাদের না আছে খাওয়া, না আছে পানি খাওয়া। আপনারা ওখানে কতজন ছিলেন? আমরা যা আটক ছিলাম প্রায় 100-র অধিক হবে মা। এরপরে বেলা 3টার দিকে দেখা গেল যে আমাদের পুলিশের যে এসপি চৌধুরী সাহেব, ওনাকে নিয়ে আসছে। ওনার গায়ে সিভিল পোশাক, বোঝা গেল যে বাই ফোর্স ওনাকে বাসা থেকে ধরে নিয়ে আসছে। উনি এসে আমাদের সবার নাম ঠিকানা, বাড়িঘর, এইগুলা ঠিকানাপত্র লিখে নিলেন এবং উনি বললেন যে রাজারবাগে তোমাদের আর জায়গা হবে না, রাজারবাগ পাকসেনাদেরকে আমরা বুঝিয়ে দিয়েছি, তোমরা কালকে থেকে তোমরা মিলব্যাগে এসে তোমরা জয়েন করে তোমাদের সেখানে থাকা খাওয়ার বন্দোবস্ত আমরা করব। পরে আমরা 10 জন গ্রুপ করিয়া বেলা 3টার দিকে আমাদের এই লাইন দিয়া, অর্থাৎ বর্তমান 2 নম্বর গেট, এই দিক দিয়ে বার করে এই কবরটায় ঘুমিয়ে আছে আমাদের শহীদ 2 কনস্টেবল আব্দুল সালাম এবং কনস্টেবল জাহাঙ্গীর। ওরা এই গেটেই 1971 সনে যুদ্ধ করেছিল ট্যাঙ্ক কামানের মুখোমুখি। যখন ওরা টিকতে না পারে, শেষ পর্যায়ে ওরা পিয়ারের ব্যারেকে চলে যায়। আর ঠিক 2:30টার দিকে যখন পিয়ারের ব্যারেকে আগুন ধরিয়ে দেয়, তখন আগুনে পুড়ে ওরা মারা যায়। 28 কি 29 তারিখে তাদেরকে একটা গর্তের মধ্যে 2 জনকে পুঁতে রাখা হয়েছিল। এইখানে চিরনিদ্রায় শায়িত আমার কনস্টেবল সাথী ভাই সালাম এবং জাহাঙ্গীর। চলো আমরা আজকে তাদের আত্মার মাগফিরাত কামনার জন্য আমরা 1 মিনিট সময় নীরবতা পালন করি। চলছে
মুক্তিযুদ্ধের প্রথম যুদ্ধের পরে 1971 সনের 25শে মার্চ আমি এবং আমার এক বন্ধু অলরেস অপারেটর আশেক আলী সহ আমরা কিভাবে এই 4 দিনে পায়ে হেঁটে আমার বাড়িতে যাই এবং বাড়ি থেকে আবার ভারতে যাই সেই বিষয়ে আজকে গল্পটা বলব। 30শে মার্চ 1971 সন ঠিক ভোরবেলায় আর কি আমি এবং আমার বন্ধু আশেক আলী সহ আমরা উলনের যে বাসায় ছিলাম ওইখানে আমরা দুজন বেরিয়ে আসছি এবং কি করব চিন্তা ভাবনা করতেছি। তখন দেখা গেল ঢাকা শহর থেকে শত শত হাজার হাজার মানুষ ভয়ে আতঙ্কে ঢাকা ছেড়ে চলে যাচ্ছে। তখন আমার সাথে যে আমার বন্ধু ছিল আশেক আলী, সে হলো শহীদ হয়েছে পরবর্তী পর্যায়ে। সেই শহীদ কনস্টেবল আশেক আলীকে সাথে নিয়ে আমি পায়ে হেঁটে চললাম। হাঁটছি সারাদিন হাঁটতে হাঁটতে প্রায় বিকাল আসরের সময় হয়ে গেল। এই মুহূর্তে ক্ষুধা আমি আর হাঁটতে পারি না। তখন দেখা গেল এক বৃদ্ধ মানুষ তার নাতি নাতকে নিয়ে বাগানে টমেটো তুলতেছে। তা টমেটো দেখে আমার একটা আগ্রহ হলো, ক্ষুধার্ত। এর আগে বলছি রাজা বা পুলিশ টানি কিন্তু 4 দিন কিছু খাইনি বন্দি অবস্থায়, আবার 2 দিন চলে যাচ্ছে কিচ্ছু খাচ্ছি না। তা আমি আমার বন্ধু দুজনই তখন তার এক বুড়া মানুষকে বললাম, চাচা আপনি আমাদের 2টা টমেটো দিবেন খেতে। তো বুড়া চাচা আমাদের বেশ কতগুলো টমেটো দিলেন এবং বাড়ি থেকে এনে লবণ দিলেন। আমরা দুই বন্ধু পেট ভরে এই টমেটো খেয়ে আমাদের যে ক্ষুধার্তটা নিবারণ করলাম সাময়িকভাবে, আবার হাঁটতে আরম্ভ করলাম। তারপরে হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম কাপাসিয়া জায়গায়, বুঝছো? তা কাপাসিয়া যখন পৌঁছি তখন প্রায় সূর্য অস্ত যাচ্ছে। এই মুহূর্তে ওইখানকার এলাকার একজন ছাত্রলীগের নেতা পাইলাম, ওনার নাম ছিল কামাল। তাদের বাড়িতে আমরা অবস্থান করলাম। ওরা সেদিন লাউ, মাগুর মাছ আর মাসকলাই ডাল দিয়ে রাঁধছিল। ওই খাবার খাইয়া তারপরে মনে হইতেছে যেন দুনিয়ার ঘুম আসতেছে। তারপর আমরা ঘুমিয়ে পড়লাম। আর আমরা যেহেতু পুলিশের লোক আসছি এবং ঢাকা রাজারবাগ থেকে আসছি, সেই সংবাদ পাইয়া সারা গ্রামের মানুষ চলে আসছে আমাদের কাছ থেকে মুক্তিযুদ্ধের কথা শোনার জন্য। তো ভোরবেলা আমি আবার ওদেরকে সমস্ত ঘটনার কথা বলি, কীভাবে রাজারবাগ পুলিশ লাইনে পাক সেনারা আক্রমণ করছে আর আমরা বাঙালি পুলিশরা কীভাবে প্রচুর গড়ে তুলছি, সব ঘটনা বললাম। আরও বললাম ওই রাতে কিন্তু অর্থাৎ 25শে মার্চ আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবকে রাতে গ্রেপ্তার করে পাক সেনারা এবং একই রাতে গ্রেপ্তার করে আমাদের আইজি ছিলেন তসলিম মাহমুদ সাহেব, উনাকে। তো এগুলো বলার পরে ওরা খুব ক্ষুব্ধ হলো। এরপরে আবার হাঁটতে হাঁটতে আবার রওনা দিলাম। হাঁটতে হাঁটতে বেলা 2টা 2:30টার দিকে আমরা মনে করো তখন গিয়ে কিশোরগঞ্জ পৌঁছি। পরের দিন সকাল এই 9টা 10টার সময় গিয়ে আমার নিজের গ্রামের বাড়িতে পৌঁছি। ওইখানে রাত 10টায় এখানে পৌঁছার পরে 2 দিন থাকতে না থাকতেই দেখা গেল যে গ্রামের মানুষ আমাদের উপর চাপ সৃষ্টি করতেছে যে তোমরা এখানে থাকতে পারবে না, কারণ সরকার বলতেছে তোমরা চাকরিতে জয়েন করার জন্য তোমরা চাকরিতে যাও। এই অবস্থায় আমার যে বন্ধু ছিল, সে বন্ধুর বাড়ি হলো খুলনা জেলার কালীগঞ্জ থানা মোতলা গ্রামে, তার নাম হলো আশেক আলী। সে ভাবলো যে আমার 3 বছর যাওয়া মাকে দেখিনি, আমার জীবনের প্রথম চাকরি, আমার মাকে দেখে তারপরে যেখানে যেয়ে যাবো এই বললে সে চলে আসছে ঢাকা এবং ঢাকাতে বদলি হয়ে সে কুষ্টিয়া যায়। কুষ্টিয়া যাওয়ার পরে পাক সেনা তারে গুলি করে মেরে ফেলে, সে শহীদ হয়ে যায়। আর আমি আমার ছোট 2 ভাই, আমার ছোট মেজর ভাইয়ের নাম নুরুল ইসলাম নুরু, মুক্তিযুদ্ধ কমান্ডার ছিল, তার ছোটোটা হলো এমদাদুল হক বাচ্চু, এই 3 জনকে নিয়ে এবং গ্রামের আরও 10-12 জন সাথে নিয়ে তারপর আমি চললাম ভারতের দিকে। আমরা একটা টিম করলাম যে আমরা প্রথম একটা যুদ্ধ করবো। ওইখান থেকে কিন্তু মহেশখালীর কাছে হলো বর্তমান ধর্মভাষা থানা, যেটা হলো সুনামগঞ্জ জেলার অধীনে। এই ধর্মভাষা থানা অ্যাটাক করবো। ওইখানে গিয়ে থানা ঘেরাও করলাম এবং ওসি সাহেবকে, এই ধর্মভাষা থানা ওসির নাম ছিল সাব ইন্সপেক্টর হেকিম চৌধুরী, ওনাকে প্রথম আমরা কিডন্যাপ করলাম। ওনার সাথে একটা রিভলভার ছিল, রিভলভার সহ তাকে কিডন্যাপ করছি এবং তার সঙ্গে সঙ্গে 2 জন সেন্ট্রি ছিল থানা, সেন্ট্রিদেরকে মুক্ত বাধ্য দিয়ে আটকা রেখে তার অস্ত্র আমাদের কবজা নিয়ে যায়। নিয়ে থানা থেকে এই ওসিকে কিডন্যাপে অপহরণ দেখায়া তাকে ইস্যু করে আমরা থানা থেকে 10টা রাইফেল আমরা ছিনিয়ে আনি এবং এক বান্ডেল, এক বক্স হবে আমাদের এই অ্যামিউনিশন, গোলাগুলি বলে নিলাম। তারপরে ওসিকে জিম্মি করে বলতে গেলে ওই থানার পাশে একটা বিরাট মাঠ, এই মাঠে কর্নারে ছিল এয়ারফোর্সের, তৎকালীন পাকিস্তান এয়ারফোর্সের বিমানে একটা ক্যাম্প ছিল। তো ওই ক্যাম্পে একটা ওয়ারলেস ছিল, ওয়ারলেসটাও আমরা কিনে নিয়ে আসি এবং
ইয়ে থেকে হেলিকপ্টার বা বিমান থেকে যে যুদ্ধ করে এটাকে বললে হয় এয়ার রাইফেল, হালকা। এই রাইফেল ছিল দুইটা, এই রাইফেল দুইটা কিন্তু আমরা অপহরণ করে নিয়ে তারপরে আমরা সাফল্য অপারেশন, ওটা কোনো রক্তপাত হয়নি। ওসি সাহেবকে আমরা নিলাম, তার সঙ্গে তার রিভলভার নিলাম, থানার 10টা রাইফেল নিলাম, এবং এয়ারফোর্সের যে ক্যাম্পের ভিতর থেকে ওয়্যারলেস সেট এবং 2টা এয়ার রাইফেল নিয়ে আমরা সফলভাবে যুদ্ধ করে আমরা চলে আসলাম মহেশখোলাতে। কিন্তু এর মধ্যে আমরা রক্তপাত হয়নি, তবে ফাঁকা গুলি করতে হয়েছে, এখানে আমাদের কোনো যুদ্ধ হয় নাই, ওরা প্রতিরোধ করার মতো সাহস পায় নাই। এটা আমাদের প্রথম যুদ্ধ। এরপরে সেই যুদ্ধের পরপরই আমাকে এই মহেশখোলা থেকে নিয়ে চলে গেল আমাকে রংরা হলো ক্যাপ্টেন, এখানে চৌহান সাহেব ছিলেন ভারতের যে বিএসএফের ক্যাপ্টেন, উনার নেতৃত্বে চলে গেলাম। ওইখানে গিয়ে দেখি ইপিআর একটা বড় ক্যাম্প, ইপিআর ক্যাম্পে সেটা একটা কোম্পানি ফোর্স, সুবেদার আজিজুল হক সাহেব ওই কোম্পানির তিনি কমান্ডার। তো আজিজুল হক সাহেবের যে কমান্ডার, উনার নেতৃত্বে দেখা গেল 70 LMG আছে, 2টা মর্টার আছে এবং ওয়্যারলেস সেট আছে, প্রচুর অস্ত্র গোলাবারুদ আছে। তা আমাকে সেখানে দেওয়া হলো। তো আমি প্রথমে ওদের সাথে আমি ওয়্যারলেসের চাকরি করি, আমরা 2জন ওয়্যারলেস, সবার একজন ইপিআর একজন আমি, রোস্টার অনুযায়ী ডিউটি করি, একবার 8 ঘন্টা আমি 8 ঘন্টা সে। পরে আমাদের উপর নির্ধারণ করা হলো আরেকটা যুদ্ধে। সেই যুদ্ধটা ছিল আমাদের নেত্রকোনা জেলার কলমাকান্দা থানা এলাকার রংরা এলাকা, এটার নাম হলো চান্দোয়াল, গ্রামটার নাম হলো অনেক মনে হয়েছে চান্দোয়াল গ্রামে। সেটা থানা থেকে 1 থেকে 2 কিলোমিটার দূরে চান্দোয়াল একটা জায়গা। সেই জায়গার পাশে যে নদী গেছে, এক পাশে নদী, একটা রাস্তা, আর অপর পাশে পানি আর পানি। তো ওই জায়গায় আমরা হামলা করব, কেন এমবুশ করে। তো সুবেদার আজিজুল হক সাহেবের নেতৃত্বে আমরা এক কোম্পানি ফোর্স সেদিকে গেলাম। আমরা রামপুর বাজারের পাশে 2 মাইল দূরে একটা হাইড আউট করলাম, যে আমরা যেখানে যুদ্ধ করি যুদ্ধ শেষে যেন সবাই আবার এখানে ফিরে আসে। এর অর্থ হলো হাইড আউট বলে, কারণ যেখান থেকে শুরু সেখানে শেষ। দিক নির্দেশনা অনুযায়ী আমরা সবাই উৎপেতে রইলাম। আমরা এমনভাবে রইলাম যে এখানে কোনো মুক্তিযুদ্ধ আছে বা কেউ আছে এরকম কোনো টের পায় না, একটা গাছে পাতা নড়তেও দিই না রাত্রিবেলা। এবার আমরা ধরুন রাত্র 11টা থেকে পজিশন নিয়ে রাত 2টা পর্যন্ত নীরব নিস্তব্ধ করে। এই দিক দিয়ে তো জুকে খাইতেই আছে, সাপ আছে না যুগ আছে, এগুলো কিন্তু চিন্তা নেই। আমরা ঠিক পড়ে আছি আর মাথার উপর সবই গাছের পাতা দিয়ে ক্যামোফ্লেজ করছি, সেরকম আমাদের জন্য কেউ দেখতে না পারে। কারণ নদীর ওপার গাছপালা আছে, গাছপালার আড়ালে আমরা এখানে আবার বাংকার করছি, বাংকার থেকে গলাটা বের করে রেখে চেহারাটা দেখা যায়। এই পজিশন নিয়ে কিন্তু আমরা অবস্থান নিচ্ছি। রায় যখন বাজে 2টা বাজে, এই 2টার সময় আমরা সংবাদ পাই যে এই যে পাক সেনারা আসতেছে, প্রায় 1 কোম্পানি ফোর্স, একজন মেজর একজন ক্যাপ্টেন সহ ওনারা আসতেছে। রামপুর বাজারে এসে পাইছে আমার দেশি ঘোড়া, চিনো তো ঘোড়া, 2টা দেশীয় ঘোড়া পাইছে দিকটা দেওয়া ঘাস খাওয়ার জন্য। এই অবস্থা পাই তো ওরা খুব আমোদ, ওরা করছে কি ঘোড়া 2জনে, এক মেজর সাহেব ঘোড়া চললো, ক্যাপ্টেন সাহেব ঘোড়া চললো, চলে এই ঘোড়া করে চলে আসতেছে। এই ঘোড়া চলে আসতেছে, আমরা কিন্তু সংবাদ আগেই পাই। এই ঘোড়া বহন নিয়ে যখন এই পাক সেনারা এই ফেরি ঘাটের কাছাকাছি আসছে, আমাদের নিয়ন্ত্রণের মানে কাছাকাছি, তখনই সর্বপ্রথম বুলেটটা ওইখান থেকে নিক্ষেপ করে উত্তর পাশে মেইন গেট থেকে। তো মেইন যে আমাদের গাড়ি ঠেলো ওইখান থেকে মর্টার করে। আমরা ওরা যখন ব্লাস্ট ফায়ার আরম্ভ করলো এলএমজি দিয়ে, 70টা এলএমজি একসাথে, আর আমরা এদিক দিয়ে করলাম কি কাবাডি ফায়ার। ওরা উত্তর থেকে মারতেছে আর আমরা পূর্ব থেকে মারতেছি, অর্থাৎ একটা লোক যাওয়ার মতো পরিবেশ নেই। প্রথমে 2টা ঘোড়ার জাম দিয়ে উপরে উঠে পড়লো, পড়েই শেষ। এরপর মেজর সাহেব ক্যাপ্টেন সাহেব একদম এক জায়গায় মারা গেল। তারপরে তো গোলাগুলি চলছে, সেই গোলাগুলিতে আমরা দেখা গেল 10 জন পাক সেনা, এই একজন ক্যাপ্টেন এবং মেজর সহ 12 জন লোক এখানে এই যুদ্ধে নিহত হলো। এই যুদ্ধ ছাড়াও আমি আরও কয়েকটা যুদ্ধ করছি, যেমন এই শিববাড়ি এলো ভারতের ক্যাম্প, ওদের এখানে তখন 14ই আগস্ট হলো কি পাকিস্তানের তখন স্বাধীনতা দিবস, আর 15ই আগস্ট হলো ভারতের স্বাধীনতা দিবস। 2 দিন আমাদেরকে যুদ্ধ করতে হবে, অর্থাৎ আমাদের 72 ঘন্টা এক লাগার যুদ্ধ করতে হবে, এরকম একটা যুদ্ধ করতে হয়েছে। সেটা হলো ঘুষগাঁও, যে হালুয়াঘাটের থানা অধীন ঘুষগাঁও যুদ্ধ করছি। এরপর একটা যুদ্ধ করছি আপনার বিজয়পুর, সেটা দুর্গাপুর থানার পাশে, সেটা যুদ্ধ করলাম যে সেটা হলো মেজর পিরিত, ভারতের যে মিত্র বাহিনীর প্রধান ছিলেন মেজর,
ওনার নেতৃত্বে আমি যুদ্ধ করছি। তারপর অবশেষে আসছে ডিসেম্বর মাস, বিজয়ের মাস যেটা শুনো। তো বিজয় মাসে আমাদের বাংলাদেশকে প্রথম কিন্তু আবার স্বীকৃতি দেয় ভুটান। তোমার শুনছো মনে হয়, ভুটান আমাদের 4 তারিখে, ডিসেম্বরের 4 তারিখ বাংলাদেশকে স্বীকৃতি দেয়, এবং 5 তারিখ ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয় এবং পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। যুদ্ধ ঘোষণার পরে এই রাত্রেই আমার মেজর পীরিত সাহেবের মাধ্যম আমাকে যুদ্ধ করতে হয়েছে। এবং সেটা আমি একটা কোম্পানির ফোর্স ছিল আমার সাথে, MF এবং FF মিলে। আর মেজর পীর সাহেবের সাথে ছিল ভারতীয় সেনাবাহিনী। এই নিয়ে আমার ছোটো ভাই ছিল আমার সাথে, নুর ইসলাম। এই যুদ্ধে আমি আহত হই, আমার ছোটো ভাই মুখমণ্ডল চলে যায়, আমার পা ক্ষত হয়ে যায় অ্যান্টি-পারসোনাল মাইন বিস্ফোরণে। আর আমার সাথে একটা মুক্তিযোদ্ধা, আমার নাম হল উসমান গনি, নেত্রকোনা বাড়ি, ওর 2টা পায়ে চলে গেছিলো। আমার নিজের এলাকা হলো কেন্দুয়া থানা। এইটা হানাদার মুক্ত করি 9 তারিখে, 9ই ডিসেম্বর। সেই যুদ্ধ শেষ করে তারপরে আমাকে বলা হয়েছে যে তোমরা সব অস্ত্র জমা দাও। তো 21শে ডিসেম্বর আমার এলাকার যারা অস্ত্র নিয়ে মুক্তিযোদ্ধা ছিল, আমার ছোটো ভাই তো ভারতে রয়ে গেছে, আমার এর মধ্যে একটা হলো আমার ছোটো ভাই একদম বলছে এমদাল হক বাচ্চু, সে প্রশিক্ষণরত অবস্থা মারা গেছে। এটা সবচেয়ে বড় জিনিস হলো জানো, আমরা যে সারাদিন পরিশ্রম করে যে থাকতাম, আমাদের জন্য মাসান থাকতো, মাসান অত উৎসাহ করে বাঁশ দিয়ে বানানো মাসান থাকতো। এই মাসান আমরা থাকতাম, সাদা কাপড় দিয়া চাদর ছিল। সাদা কাপড় কেন? সাদা হলে রাত্রে শুতাম, শোয়ার মধ্যে এই যে চতুর্দিক দিয়া এই যে এটা বলে চীনা যুগ বলে, ভারতীয় পাহাড়ের যে চীনা যুগ আইসা এবং বিল্ডিং ছোট ছোট আইসা কানে নাকে মুখে বেজাগায় আইসা ঢুকতো এবং আক্রমণ করতো। সেই দেওয়ার জন্য এগুলো আমরা নিজে রাত্রে ছুরি শুয়ে থাকা লাগবে। এই ছুরি দিয়ে করতাম কি, এই যে মনে করো যে চীনা যুগ আসছে, এই আসলে এই চীনা যুগটা এইখানে মাঝে মাঝে ফালতাম, খুব কষ্ট করছি। এগুলো খুব বিকশিত অবস্থা কিন্তু আমাদের জীবন কাটাচ্ছি। কিন্তু এরপরেও যখন যুদ্ধক্ষেত্রে যখন গ্রামে গেছি, গ্রামে সাধারণ মানুষের কাছে গেছি, যে যতটুকু পারছে আমাদেরকে কিন্তু গ্রামে মানুষ সাহায্য করছে। বিশেষ করে মার বোনরা বিরাট ধরনের আমার সহযোগিতা করছে হিসাবের বাহিরে। আমরা কিন্তু একক যে যুদ্ধ করছি, এই যে 9 মাসে যুদ্ধ স্বাধীন হতো তা না। যদি দেশের সাধারণ মানুষ আমাদেরকে সহায়তা না করতো, তাহলে কিন্তু এত সহজে এই 9 মাসে যুদ্ধ শেষ হতো। দেশের স্বাধীনতা এসেছে আজ প্রায় 44টা বছর চলে গেল। আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমরা পেয়েছি ভাষার, নিজের মায়ের কথা বলার মতো অধিকার। তোমাদের কাছে আমার আহ্বান, তোমরাই পারো এই দেশটাকে রক্ষা করতে। শিক্ষায়, দীক্ষায়, সর্বদিক থেকে তোমরা এগিয়ে চলবা। আর যেন একটা মানুষ নাকে না মরে সেদিকে লক্ষ্য রাখা তোমার আমার সকলের দায়িত্ব। তোমাদের কাছে সেই আশীর্বাদ দেখে আমার এই আজকের এই 71-এর মুক্তিযুদ্ধের গল্প আমি এখানে শেষ করছি। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া